আসসালামু আলাইকুম। তো যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, এমসিকিউ এসএসসি এমসিকিউ 2025 সালে এসএসসি এক্সামের জন্য মূলত এটা ব্যবহারিক জ্যামিতির প্রথম ক্লাস। আসলে আমরা এর আগে আরও বিভিন্ন অধ্যায়ের উপর আমরা আলাদা ক্লাস নিয়েছি। তো এর ধারাবাহিকতায় মূলত আমরা আজকে ব্যবহারিক জ্যামিতি নিয়ে কথা বলবো। সেই ব্যবহারিক জ্যামিতি থেকে আমাদের মোটামুটি দুইটা বা তিনটা প্রশ্ন বা দুইটা প্রশ্ন কমন আসেই এমসিকিউতে। তো তারই প্রেক্ষিতে আমরা এখন ব্যবহারিক জ্যামিতি নিয়ে কথা বলবো। তোমরা যেটা দেখতে পাচ্ছ সামনে, এটা আমার নিজস্ব লেকচার শিট। তো এখন আমরা যদি একদম শূন্য থেকে ধারণা নিই, প্রথম যে এমসিকিউটা এখানে দেখতে পাচ্ছ তোমরা, বলা আছে যে একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি। আমরা সবাই জানি এটা একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। সেটা যেই কোনো ত্রিভুজ হোক, এটা সর্বদা একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। দ্বিতীয় প্রশ্নে বলা আছে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ কত ডিগ্রি। তো এটা একটা স্বতঃসিদ্ধ নিয়ম যে সমবাহু ত্রিভুজ হলে প্রত্যেকটা কোণের মান 60 ডিগ্রি হবে। এটা একদম সর্বদা সত্য। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান কত ডিগ্রি হয়? 60 ডিগ্রি। তৃতীয় নম্বর প্রশ্ন আছে যে চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত। চতুর্ভুজের চার কোণের সমষ্টি হলো 360 ডিগ্রি। এগুলো মুখস্থ করাটাই বেটার। পরবর্তী প্রশ্ন আছে 4 নম্বর প্রশ্নে যে আয়তক্ষেত্রের প্রতিটি কোণের মান কত। আয়তক্ষেত্রের প্রতিটি কোণ হবে 90 ডিগ্রি। আমরা আয়তক্ষেত্রে যে সংজ্ঞাটা শিখছিলাম সেটা হলো আয়তক্ষেত্র হলো এমন একটি চতুর্ভুজ যার বিপরীত বাহুগুলো সমান, যেমন এই যে এই বাহু আর এই বাহু সমান, আবার এই বাহু সমান, এবং প্রত্যেকটা কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি হয়। তাহলে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং প্রত্যেকটা কোণ সমকোণ তাকে বলা হয় কি? আয়তক্ষেত্র। তাহলে এই ক্ষেত্রে আমার এটা হলো একটি আয়তক্ষেত্র যার প্রত্যেকটা কোণের মান কত ডিগ্রি হলো? 90 ডিগ্রি। তাহলে আয়তক্ষেত্রের প্রতিটা কোণের মান 90 ডিগ্রি। এর পরবর্তী প্রশ্ন খেয়াল করো যে সমকোণী ত্রিভুজের সমকোণ বাদে অন্য দুটি কোণকে কি বলা হয়। তুমি একটা বেসিক এখানে বিষয়টা তুমি লক্ষ্য করো যে যদি আমি একটা সমকোণী ত্রিভুজ কল্পনা করি, এটা একটা সমকোণী ত্রিভুজ আমরা জানি যেখানে একটা কোণের মান 90 ডিগ্রি। তো এখন সমকোণ বাদে আমি যদি একটা চিহ্নিত করি এ বি সি দিয়া, যেখানে কোণ বি ইকুয়াল সমকোণ তুমি নিজে জানো। এখন সমকোণ বাদে এই যে অপর যে দুইটা কোণ আছে তাদেরকে আলাদা আলাদা সূক্ষ্মকোণ বলা হয়। মানে আলাদা বললে সূক্ষ্মকোণ। এখানে একটা ফ্যান্স আছে কিন্তু, যে যদি তুমি একত্রে বলো তাদের দুই কোণের সমষ্টিকে কি বলে। যদি দুই কোণের সমষ্টি প্রশ্ন করে যে সমকোণ বাদে অন্য দুই কোণের সমষ্টি মিলে, যেমন কোণ এ এবং কোণ সি, এই দুইটা মিলে কি বলা হয়, তখন বলা হয় এটা কি পূরক কোণ। কারণ আমরা জানি দুইটা কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তখন একটাকে বলা হয় অন্যটার পূরক কোণ। কিন্তু যদি আলাদা আলাদা বলি তখন এটাকে বলা হয় কি? সূক্ষ্মকোণ। কেননা আমরা জানি যদি এটা 60 ডিগ্রি হয় এটা হবে 30 ডিগ্রি, এটা যদি 30 ডিগ্রি হয় এটা 60 ডিগ্রি, কারণ দুইটা মিলায় হয় 90 ডিগ্রি। যেহেতু দুই কোণ মিলায় 90 ডিগ্রি, তাহলে একটা কোণকে বলা হয় কি? অবশ্যই সূক্ষ্মকোণ। এখানে এটা বলা আছে যে সমকোণী ত্রিভুজের সমকোণ বাদে অন্য দুটি কোণকে বলা হয় অবশ্যই সূক্ষ্মকোণ। কিন্তু পরবর্তী প্রশ্নে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সমকোণী ত্রিভুজের সমকোণ বাদে অন্য দুটি কোণের সমষ্টিকে বলা হয়, এটা বলা হয় পূরক কোণ। পূরক কোণের সংজ্ঞা কি? যদি দুই কোণ মিলে, অর্থাৎ এমন দুইটি কোণ, যেমন এই যেখানে এক কোণ এবং সি কোণ, দুইটা যদি যোগ করে যদি 90 ডিগ্রি পাওয়া যায়, তখন একটাকে অন্যটা বলা হয় পূরক কোণ। যেমন সি হলো কোণ এ এর পূরক কোণ, আবার এ হলো কোণ সি এর পূরক কোণ। অর্থাৎ সমকোণী ত্রিভুজের সমকোণ বাদে অন্য দুটি কোণ মিলে তাদের সমষ্টি হয় কত ডিগ্রি? 90 ডিগ্রি। 90 ডিগ্রি হয়। কাজেই দুটো সমষ্টিকে একত্রে বলে এটা অবশ্যই পূরক কোণের আওতাভুক্ত হবে। যাই হোক, এটা এখানে ব্যাখ্যা সহ দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে। পরবর্তী এমসিকিউ যদি আমরা একটু দেখি, খুব চমৎকার। আসলে এটা এই ধরনের প্রশ্ন আমাদের আসে এসএসসি বোর্ডে। যে ফার্স্ট কোয়েশ্চেন করছে 30 ডিগ্রি কোণের পূরক কোণ কত। 30 ডিগ্রি কোণের পূরক কোণ কত, এটা বের করা একদম শর্ট। আসলে যে নিয়মটা সেটা হলো 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, অর্থাৎ যে বিষয়টা হয়েছে 60 ডিগ্রি। তুমি সবচেয়ে সহজে বের করতে পারো পূরক কোণ কাকে বলা হয়। দুই কোণ মিলে যখন 90 ডিগ্রি হয়, দুই কোণের সমষ্টি যখন কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি, তখন তাকে বলা হয় পূরক কোণ। যেহেতু একটা কোণ দেওয়া আছে 30 ডিগ্রি, তুমি এখন খেয়াল করো কত ডিগ্রি শর্ট আছে, অর্থাৎ 90 ডিগ্রি হতে গেলে তোমার কাছে কত ডিগ্রি শর্ট আছে, তাকে বলা হবে কি? অবশ্যই পূরক কোণ। এক্ষেত্রে যেহেতু 30 ডিগ্রি আমার কাছে আছে, আরও 60 ডিগ্রি শর্ট আছে 90 ডিগ্রি হইতে, কাজে আমার 30 ডিগ্রি কি পূরক কোণ হবে? অবশ্যই 60 ডিগ্রি। পরবর্তীতে প্রশ্ন করছে 75 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত। খেয়াল করো একটা চমৎকার বিষয়, যে যদি পূরক কোণ ইকুয়াল 90 ডিগ্রি, একটু মনে রাখবা, পূরক কোণ ইকুয়াল 90 ডিগ্রি আর সম্পূরক কোণ ইকুয়াল 180 ডিগ্রি। তো দুটি কোণ মিলে যখন 90 ডিগ্রি হয় তখন তাকে বলা হয় পূরক কোণ, আর দুটি কোণ মিলে যখন 180 ডিগ্রি হয় তখন তাকে বলা হয় কি? সম্পূরক কোণ। এক্ষেত্রে একটা কোণ যেহেতু 75 ডিগ্রি দেওয়া আছে, তাহলে অবশ্যই আরেকটা কোণ অবশ্যই 105 ডিগ্রি হতে হবে।
যদি 105 ডিগ্রি হয় তখন দুইটা মিলে কত হয় 180 হয়, কাজে 75 ডিগ্রি কোণের সম্পূরকণ হবে 180 ডিগ্রি 105 ডিগ্রি। যদি এটা তুমি ক্যালকুলেটরে বের করতে চাও তাহলে 180 যেহেতু সম্পূরকণ মানে 180 মাইনাস যে সংখ্যা দেওয়া আছে সেই সংখ্যা মানে 75 দেওয়া আছে 75, কাজে 105। তুমি এভাবে ক্যালকুলেট করে বের করতে পারো, অথবা দ্রুত বের করার জন্য তুমি শর্টকাট টেকনিক হিসেবে মনে রাখবা যে কত শর্ট আছে, যত শর্ট আছে এটা হবে কাঙ্ক্ষিত উত্তর। আচ্ছা, পরবর্তী প্রশ্নে এখানে সুন্দর একটা প্রশ্ন করেছে, সর্বনিম্ন কয়টি উপাত্ত দেওয়া থাকলে একটি ত্রিভুজ আঁকা সম্ভব। এটা আসলে তুমি অপশন থেকে সবচেয়ে যে ছোট যে প্রশ্ন থাকবে অপশনে সেটাকে কাউন্টিং আনবা। যদি অপশন সবচেয়ে ছোট হলো 1, তাহলে সর্বনিম্ন একটি উপাত্ত দেওয়া থাকলে একটি চতুর্ভুজ আঁকা ত্রিভুজ আঁকা সম্ভব। আবার 11 নম্বর প্রশ্ন করেছে, সর্বনিম্ন কয়টি উপাত্ত দেওয়া থাকলে একটি চতুর্ভুজ আঁকা সম্ভব। এখানে অপশন থেকে সবচেয়ে ছোট আছে 2, এটা উত্তর। চতুর্ভুজ আঁকতে কয়টি উপাত্ত প্রয়োজন, এখানে এখানে একটা জিনিস খেয়াল করো, একটি চতুর্ভুজ আঁকতে সর্বোচ্চ কয়টি উপাত্ত প্রয়োজন। তার মানে এখানে সর্বোচ্চ প্রশ্ন চাওয়া হয়েছে। সর্বোচ্চ জিনিসটা যখন অ্যাপ্লাই করা থাকবে তখন বুঝবা আসলে সর্বোচ্চ জিনিসটা হলো তোমার 5টি। সর্বোচ্চ এবং স্বতন্ত্র একটি চতুর্ভুজের সর্বোচ্চ উপাত্ত এবং স্বতন্ত্র উপাত্ত হবে 5টি। তো এখানে অপশন থেকে আমরা 5 থেকে উত্তর করলাম, গণ উত্তর। স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণ বাদে বাকি দুটি কোণের পরিমাণ কত ডিগ্রি হলে ত্রিভুজটি আঁকা সম্ভব। একদম শর্টে আমি বলি, স্থূলকোণী ত্রিভুজ মানে কি, স্থূলকোণী ত্রিভুজ হলো যার একটা কোণ কি 90 ডিগ্রির চেয়ে বড়। ফর এক্সাম্পল এই যে এই ত্রিভুজটাকে আমরা স্থূলকোণী ত্রিভুজ বলতে পারি, কারণ একটা কোণ কি 90 এর চেয়ে বড় হয়েছে। তো যেহেতু স্থূলকোণী ত্রিভুজ, একটা কথা মনে রাখবা, স্থূলকোণী ত্রিভুজে স্থূলকোণ বাদে অন্য যে দুই কোণ থাকবে এটা তো স্থূলকোণ, এটা বাদে অন্যদের যে কোণ থাকবে তাদের সমষ্টি 90 থেকে ছোট হতে হবে। যদি এই দুইটা কোণ মিলিয়ে 90 থেকে ছোট হয় তখন স্থূলকোণ ত্রিভুজ আঁকা সম্ভব। অপশন থেকে ক নম্বরে বলছে 60 ডিগ্রি 30 ডিগ্রি, আমরা জানি 60 এবং 30 যোগ করে 90 হয়, কাজে সঠিক নয়, 90 থেকে ছোট হতে হবে। খ নম্বরে বলছে 45 এবং 50, এখানে হয় 95 ডিগ্রি, সম্ভব নয়। 50 45 এটাও সম্ভব নয়। ঘ নম্বর অপশনে 50 এবং 30 যোগ করলে 80 ডিগ্রি হয়, কাজে এটা এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, সমকোণী ত্রিভুজের 70 ডিগ্রি কোণ অঙ্কনের ক্ষেত্রে নিচের কোণটি সঠিক। এখানে আসলে সমকোণী ত্রিভুজের একটা বেসিক তোমার জানা দরকার। ধরো এটা একটা সমকোণী ত্রিভুজ, তো সেই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে মনে রাখবা একটা জিনিস, যদি ভূমি সংলগ্ন কোণটা অর্থাৎ কোণ যদি বড় হয়, কোণ সংলগ্ন যে বাহু এটা ছোট হবে, অর্থাৎ বিপরীত, কোণ বড় হলে বাহু ছোট আর কোণ ছোট হলে বাহু কি বড়। এখন ধরো আমার কাছে এটা 70 ডিগ্রি, হ্যাঁ, তা যেহেতু এটা 70 তাহলে চোখ বন্ধ করে এটা বলতে পারি এটা 20 ডিগ্রি, কেননা এটা যেহেতু 90 ডিগ্রি সমকোণী ত্রিভুজ, কাজে আমরা জানি সমকোণী ত্রিভুজে বিপরীত দুই কোণ মিলে হয় 90 ডিগ্রি সমকোণ বাদে। যেহেতু 70 ডিগ্রি বলছে তাহলে এটা হবে 20 ডিগ্রি, মোট 90 ডিগ্রি। এখন যেহেতু আনুপাতিক হারে এই কোণটা বড়, কোণ বড় হলে কি বাহু হবে অবশ্যই ছোট। তাই কি, যেহেতু কোণ সংলগ্ন বাহু তাই এটাকে বলা হয় ভূমি, তোমরা বেসিক আশা করে জানো। কোণের সবচেয়ে কাছে যেটা আছে এটা ভূমি, এটা অতিভুজ হয়। অতিভুজের সাথে কোনোদিন তুলনা হয় না, এটা মনে রাখবা যে অতিভুজের সাথে লম্ব এবং ভূমির কোনো তুলনা হয় না। তো অতিভুজ হলো এখানে কত, যেটাই হোক এটা দরকার নেই আমার। যেহেতু এখানে ভূমিটা ছোট তাহলে অবশ্যই এটা বড় হবে, আর এটাই কেবল কি লম্ব। তাহলে এই থট থেকে আমরা কি শিখলাম যে কোণ বড় হলে বাহু ছোট, কোণ ছোট হলে কি বাহু বড়। যেহেতু কোণ এখানে 70 ডিগ্রি এবং বড়, তাহলে বাহুটা ছোট, তাহলে এটা ছোট হলে অবশ্যই এটা বড়। তো নিয়ম অনুসারে এটা হলো ভূমি, এটা হলো কি লম্ব। তাহলে এখানে লম্ব কি ছোট, লম্ব ছোট এবং ভূমি কি বড়। এটাকে এভাবে প্রকাশ করা যায়, আবার তুমি এভাবে প্রকাশ করতে পারো, চিহ্নটা সবাই জানে এটা, কারণ এটা হলো দুই দাগ যেদিকে বড় সেদিকে, তো ভূমি যেহেতু বড় ভূমির দিকে দুই দাগ এবং লম্ব ছোট। অপশন থেকে অবশ্যই হয় এটা থাকবে না হয় এটা থাকবে, তুমি যে কোনো একটাকে সঠিক করে নিতে পারবে। এখানে দেওয়া আছে, এখানে পরবর্তীতে আসলে ব্যাখ্যা দেওয়া আছে, এটা এটা এখানে ব্যাখ্যা দেওয়া আছে। এর পরবর্তী প্রশ্ন 15 নম্বর প্রশ্নে যে নিচের কোনটি কোন বাহুগুলো দ্বারা সমকোণী ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। এই প্রশ্নটা এসএসসিতে সবচেয়ে বেশি আসছে, বহুল আসা একটা প্রশ্ন এটা, যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কোন কোন বাহু দ্বারা সমকোণী ত্রিভুজ অঙ্কন করা সম্ভব, কোন কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয়। তো এটার জন্য আসলে শর্টকাট একটা টেকনিক দিয়ে, সর্বোচ্চ শর্টকাট, তোমরা দুটো সংখ্যা মুখস্থ রাখতে পারো, একটা হলো 3 4 5 এবং একটা হলো 5 12 এবং 13। তুমি এই জিনিসটা মনে রাখবা, 3 4 5 এবং 5 12 13 এই দুইটা দ্বারা কি সমকোণী ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। তোমাদের আসলে এটা কাজে লাগে বেশি, দেখবা অপশনে 3 4 5 রয়েছে। আসলে এটা বিশাল বড় ব্যাখ্যা, কিন্তু এটা সবচেয়ে শর্টকাট একটা রুলস হলো এটা, যে তুমি 3 4 5 5 12 13। এখন খেয়াল করো,
যদি অপশন থেকে এই দুইটা যে কোনো একটা পাওয়া দাও আলহামদুলিল্লাহ, মনে রাখবা এগুলো দ্বারা কি সমকোণী ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। এখন যদি এটা না থাকে প্রত্যেকের সাথে 2 গুণ হবে, এই যে 2 গুণ, তাই 2 গুণ 3 যদি দিই তাহলে 3 দুগুণে কত 6, হ্যাঁ 4 দুগুণে 8, 5 দুগুণে কত 10, তাহলে 6 8 10 দ্বারাও সম্ভব। আবার যদি প্রত্যেকের 3 গুণ, আবার এখানে যদি 3 গুণ 2 গুণ করো তাহলে কত হয় 5 দুগুণে 10 24, 12 দুগুণে 24 এবং 13 দুগুণে কত 26, এগুলো দ্বারা সম্ভব। আবার যদি 3 গুণও করো, মানে অর্থাৎ 3 গুণ সবার সাথে করতে হবে, 3 তিরিকা তাহলে 9, 3 চারা 12 এবং 3 পাঁচা কত 15, তাহলে এইগুলা দ্বারাও কি তুমি কাঙ্ক্ষিত উত্তর বের করতে পারবা। মনে রাখবা মূল হলো 3 4 5 এবং 5 12 13, যদি এইগুলা থাকে অপশনে তাহলে সম্ভব, অথবা এদের সাথে যদি 2 গুণ করো তাহলে নতুন করে যেগুলো হয় এগুলো দ্বারা সম্ভব, 3 গুণ করলেও এগুলো দ্বারা কি সম্ভব, কিন্তু মূল হলো এটা। মনে রাখবা এটা না থাকলে 2 গুণ করবা 3 গুণ করবা দেখবা কোনটা মিলে, অথবা 5 12 13 এর সাথে 2 গুণ করবা দেখবা মিলে কিনা, মিললে সম্ভব। অপশন থেকে যদি আমরা টেস্ট করি, অপশন আছে 1 2 3, না এটা সম্ভব না। 2 3 4 এটা সম্ভব নয়। এই যে 3 4 5, 3 4 5 সরাসরি সম্পর্ক যেটা, এটা চলে আসছে, সঠিক উত্তর এটা। একটি নির্দিষ্ট চতুর্ভুজাকৃতির স্বতন্ত্র কয়টি উপাত্ত প্রয়োজন? স্বতন্ত্র ইকুয়াল 5টি। যাই হোক এটা নোট করা আছে। শুধুমাত্র পরিসীমা দেওয়া থাকলে নিচের কোনটি আঁকা সম্ভব? এখানে একটা চমৎকার নোট আছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই যে এখানে যে পরিসীমা দেওয়া থাকলে আসলে 3টি জিনিস আঁকা সম্ভব, যারা সমবাহু ত্রিভুজ, বর্গ এবং রম্বস। আসলে রম্বসটা আঁকা যায় না, একটা নোট করা আছে, তবে রম্বস আঁকার জন্য পরিসীমার সাথে একটি কোণ থাকতে হবে। তাহলে শুধুমাত্র পরিসীমা দেওয়া থাকলে